অবরুদ্ধ নিশীথ পর্ব সংখ্যা ১৪-১৫। লেখনীতে তেজস্মিতা মুর্তজা। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। সেদিনের ঝামেলা মিটিয়েছে হামজা। জয়কে আর ভার্সিটি মুখ হতে দেয়নি। সে গিয়ে প্রিন্সিপাল এবং সাধারণ সম্পাদকের সঙ্গে ছোট্ট একটা মিটিং করে ঝামেলা মিটিয়ে এসেছে। তা কতটা মিটেছে জানা নেই। রাতের গাড়ি জয়ের। সে ঢাকা যাওয়ার সময় কোনোদিন কার ব্যবহার করে না, বাসে যায়। এতে তার ইন্টারেস্ট কি তা জয় ভালো জানে। রাত ১০টার সময় দুজনে হোটেলে বসে আরাম করে খেলো। এরপর দুটো সিগারেট ধরালো। জয় সিগারেটে টান দিয়ে হামজাকে বলল, আমি ৩ দিনের ভেতরে ফেরার চেষ্টা করব। তুমি ছেলেদের অ্যালার্ট থাকতে বলো। আর এত চিন্তা করো না হুদাই। তোমার যে প্রতিদ্বন্দ্বীগুলা ভোট করতেছে, তাদের লোক টাকা নিয়েও ভোট দেবে না। একটাই অপশন তাদের কাছে, তুমি। মাজার সুস্থ হতে হতে ইলেকশন শেষ হয়ে যাবে। খুব খারাপ কিছু হবে না। হামজা কথা না বলে সিগারেট ঠোঁটে নেয়। বের হবার সময় জয় একটা পরনে হাফ সিল্ক টি শার্ট পরেছে। জ্যাকেট অথবা গরম কাপড় কিছু নেই। ওভাবে দৌড়ে ছাদে গেল। কবুতরের ঘরে পানি দেওয়া দরকার। সে চলে গেলে তরু কতটুকু যত্ন করবে এদের তা বলা যায় না। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ভালোভাবে দেখলো কবুতরগুলোকে। একা একাই ২-৪টা কথা বলল কবুতরদের সাথে। নেমে এসে তরুকে শাসালো। কবুতরদের যেন ঠিকমতো পরিচর্যা করা হয়, নয়তো বাড়ি ফিরে সবগুলোকে লাঠি মেরে বের করে দেব বাড়ি থেকে। ঘড়িতে 10:30 বাজে। বের হওয়ার আগ মুহূর্তে রিমির কথা মনে পড়ল। ওকে একটু জ্বালানো দরকার বের হওয়ার আগে। রিমি কাপড় ইস্ত্রি করছিল। জয় লম্বা করে একটা সালাম দিল, যেন কত দূর থেকে মেহমান এসেছে। রিমি তাকালো, কথা বলল না। রেগে আছেন কারো উপরে? আমার উপরে? রেগে কেন থাকবো? মহিলা মানুষের রেগে থাকার জন্য বিশেষ কোনো কারণের দরকার হয় না। রিমি ঠ্যাস দিয়ে বলল, হ্যাঁ, আপনি যখন বলছেন তখন তাই। আফটার অল মেয়ে লোকের ব্যাপারে খুব জানাশোনা আছে আপনার। গায়ে মাখালো না জয় কথাটা। প্যাস প্যাসে হাসি হাসল। আছে বলেই তো বলছি। সে যাকগে, পরীক্ষা দিতে যাচ্ছি। আপনি আল্লাহর নামে একটু দোয়া কালমা পড়ে ফুটু দিয়ে দেন। আমার তো মা নাই, দোয়া টোয়া চাইবো কার কাছে? আপনার আবার দোয়া লাগে নাকি? আপনি দোয়াতে বা আল্লাহতে বিশ্বাস করেন? জয় কথা বলল না। রিমি বলল, মা নেই, মামি তো আছে, তার কাছে দোয়া চান গিয়ে। জয় বসল বিছানার ওপর। ভাবি, ভাই এমনিতেই খুব টেনশনে আছে। বোঝেন তো কত দিকের চাপ। ইলেকশনের ঝামেলা তো বোঝার কথা আপনার। তার উপর চারদিকে বহুত ফ্যাসাদ লেগে আছে। এই সময় ভাইয়ের দরকার আপনাকে। অথচ সপ্তাহ হয়ে গেল আপনি কথা বলেন না। কোনো কিছুতে আপনার উপস্থিতি দেখা যাচ্ছে না। ভাইয়ের মুখের দিকে তাকালেই বোঝা যায় তার উপর দিয়ে কি চলে যাচ্ছে। এখন খুব করে তার আপনাকে দরকার। আপনি তার বউ। তার পেরেশানি দূর করতে আপনার বিকল্প নেই। রাগ করে থাকবেন না এখন আর। আমিও থাকবো না কয়েকদিন ভাইয়ের পাশে। আপনিও মুখ ফিরিয়ে থাকলে। এবারে গলার নরম স্বর পরিবর্তিত হয়ে জয়ের নিজস্বতা এলো। সমস্যা বা ঝামেলা যদি আমায় নিয়ে হয়, আমি তো আর ক্ষমা টমা চাইবো না জানেনি, অথবা আফসোসও করব না। আপনি কিসের আশায় রেগে থাকবেন তাহলে? অন্তত যতদিন বেঁচে আছি এভাবেই চলবে হয়তো। তাই বলে তো আর চিরদিন রেগে থাকতে পারেন না। তো কদিন আগ আর পিস। কেননা এখনই ঠিক হয়ে যান। আমি জিনিসটাই এমন ভাবি, যেখানে আমার অবস্থান তার আশেপাশে কিচ্ছু না কিছু ক্ষয় হয়ই। এটা আমার নিজস্বতা বলা চলে। মেনে নিন। আসি, ভালো থাকবেন। অকপটে নিজের অস্থিতা স্বীকার করে বের হয়ে গেল জয়। হামজা বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সোফার হাতলে ঝোলানো শাল চাদরটা ওনার মতো গলায় পেঁচিয়ে নিল। বাস স্ট্যান্ডে গিয়ে দুটো টিকিট কাটলো হামজা। পুরো দুটো সিট জুড়ে একা লাগে জয়ের। পাশে চায়ের দোকানে বসে দুজন ২ কাপ চা খেলো। ১ প্যাকেট সিগারেট কিনে নিল জয়। ঘাড়ে গামছার মতো ইয়ারফোন ঝুলছে। বাসে ওঠার আগে হামজা জয়কে অন্ধকারের দিকে নিয়ে গেল। এদিক ওদিক তাকাতে তাকাতে জয়ের হাতে চাদরের আড়ালে তার সেমি অটোমেটিক পিস্তলটা তুলে দিল। জয় বিরক্ত হলো। এই শালার কি দরকার? ও আমার হাতে থাকলে একটা পাপ কাজ হয়ে যাবে। তার চেয়েও বড় কথা, আমি বিপদ ক্ষেত্রে থেকে দূরে যাচ্ছি। তুমি থাকবে এখানে, মালটা তোমার দরকার হবে। হামজা গম্ভীর স্বরে বলল, চুপচাপ এটা প্যান্টের বেল্টে গুজে ফেল। আমার বাপ হওয়ার চেষ্টা করবি না। আর তোকে এটা পাপ করার জন্য নয়, বরং সেলফ ডিফেন্সের জন্য দিচ্ছি। এই বাসেও তোর সাথে মৃত্যুদূত যেতে পারে। বাসে ঘুমিয়ে পড়িস না যেন। ইয়ারফোনের সাউন্ড হাই রাখবি না। পরীক্ষা শেষ করে ১ ঘন্টাও ওখানে দেরি করবি না। সোজা দিনাজপুরের বাস ধরবি। কথা শেষ করে একটা ছোট্ট পকেট ছুরি এগিয়ে দিল হামজা। এটা পকেটে রাখ। ভালোভাবে পরীক্ষা দিস। এসব কোনো চিন্তা মাথায় রাখার কোনো প্রয়োজন নেই। পরীক্ষা খারাপ হলে আমার কাছে জায়গা হবে না তোর।
সুতরাং সম্পূর্ণ মনোযোগ যেন শুধু পরীক্ষায় থাকে। বাসের জানালা খোলা রাখবি না। আর টি-শার্টটাই বা পরেছিস কেন? ওটা সহ প্যান্টটাও খুলে ফেল। খুব গরম লাগছে তো। পৌষ মাস বলে কথা। চারিদিকে খুব গরম। জয় হেসে ফেলল নির্লজ্জের মতো। জ্যাকেট আনিনি সাথে। আমার শীত লাগে না, জানোই তো। কবিরকে বলে দিয়েছি ও সবসময় সাথে থাকবে তোমার। মামাকে রাত বিরাতে বাইরে বের হতে দিও না। হামজা নিজের জ্যাকেটটা খুলে ফেলল। জয় নিষেধ করার সাহস পেল না। এই পাবলিক প্লেসে হামজা ঠাস করে একটা চড় মারলে মান ইজ্জত থাকবে না। জ্যাকেটটা কনুই দিয়ে বাঁধিয়ে পিস্তলটা প্যান্টে গুজে দিয়ে চাদর জড়িয়ে নিল গায়ে। বাসে উঠতে গিয়ে আবার দৌড়ে ফিরে এলো। লাইটার বা দেশলাই কিছুই নাই আমার কাছে, লাইটারটা দাও তো। হামজা লাইটার বের করলে তা হাতে না নিয়ে আলতো করে একবার বুকে বুক মেশালো জয়। পরে লাইটার নিয়ে দৌড়ে গিয়ে সবে চলতে শুরু করা বাসে উঠল লাফিয়ে। পরদিন অন্তুর ইন্ডাক্টরি অ্যানথ্রোপোলজি পরীক্ষা। অন্তুর মনে হয় নৃবিজ্ঞান হলো সবচেয়ে বাজে সাবজেক্ট সমাজবিজ্ঞান বিভাগের। বাকি বইগুলো ভালো না, তবে এটা অসহ্যকর। অনেকক্ষণ যাবৎ আম্মু ডাকছে খাওয়ার জন্য। অন্তু ঠিকমতো জবাবও দিতে পারেনি। দরজার বাইরে থেকে অনুমতি চাইলেন আমজাদ সাহেব। আসবো? অন্তু বিরক্ত হলো। আব্বু, এই স্বভাবটা যাবে না তোমার? আমার ঘরে ঢুকতে কিসের অনুমতি তোমার? আমজাদ সাহেব বরাবরের মতো জবাব না দিয়ে ভেতরে এসে দাঁড়ালেন। চল, আমি খেতে বসবো। আচ্ছা, তুমি খেয়ে নাও, আমি সময় পেলে খেয়ে বের হব। আমি খেতে বসবো। আব্বু, আমি পরে খাচ্ছি, ক্ষুধাই লাগেনি, মানে রুচিই পাচ্ছি না। ধমকে উঠলেন আমজাদ সাহেব। কিন্তু আমি এক্ষুনি খেতে বসবো। অন্তু হার মানল। তাকিয়ে থাকলো আব্বুর দিকে। ঘিয়ে রঙা শাল জড়ানো লম্বাটে চেহারা, চাপদাড়িতে মেহেদি। আমজাদ সাহেব জিজ্ঞেস করলেন, তাকিয়ে আছিস কেন? একটু বসো তো আব্বু। ছিটিয়ে থাকা বই খাতা সরিয়ে দিল অন্তু। আমজাদ সাহেব বসলেন। জিজ্ঞেস করলেন, এভাবে চেয়ে আছিস কেন? কি হয়েছে, প্রস্তুতি ভালো তো? অন্তুর খাতা এগিয়ে নিলেন। তাতে চোখ বুলিয়ে বললেন, লেখার লাইন এখনো ঠিকমতো সোজা হয়নি। অন্তু হাসল। আমি সোজা হয়েছি? আমি ব্যাথ হাতে করা বাদ দিয়েছি যে। অন্তু হেসে ফেলল। ব্যাথ হাতে করলে? ইস, খামোকা ভয় পেতাম। তখন যদি বুঝতাম তুমি শুধুই ভয় দেখাতে ব্যাথ দেখাচ্ছ, এত ডিসিপ্লিনড ভালো মেয়ে হতাম না আমি, প্রমিস। হেসে ফেললেন আমজাদ সাহেব। এখন ব্যাথ হাতে তুললে ঠিক মারবো। চল, তোর আম্মা বসে আছে। দেরি হলে একটা ছোটখাটো ঘূর্ণিঝড় বয়ে যাবে। একটা প্রশ্ন করব? না, আগে খেতে চল। ধান্দাবাজি আমার সাথে করবি না। না খেয়ে পরীক্ষা দিতে যায় কেউ? অন্তু চেয়ে রইল কিছুক্ষণ আব্বুর দিকে। চোখ দুটো সজল হয়ে উঠল। অল্প পানিতে ছলছল করে উঠল। হুমায়ুন আহমেদ বলেছেন, হিমুরা পকেটে টাকা নিয়ে ঘোরে না। অন্তু সেটাকে নিজের মতো করে বলে। অন্তুরা কান্না করে না। আজও একবার নিজেকে কথাটা বলে গলাটা কড়া করার চেষ্টা করল। আব্বু, সবার আব্বু তোমার মতো হয় না, তাই না? হাসলেন আমজাদ সাহেব। আমি কেমন রে অন্তু? অন্তু বুঝি বলতে পারে না মুখে এ কথা। তার কান্না পাচ্ছে, কিন্তু অন্তরা কাঁদে না। সে কান্না গিলে বলল, মোটামুটি ভালো না। ফের হাসলেন আমজাদ সাহেব। আমি জীবনে বিশেষ কিছু দেইনি তোকে। শুধু নিজের কর্তব্য পালন করার চেষ্টা করেছি। শেষ অবধি সেটাও সুষ্ঠুভাবে পারিনি। সেসব ধরে রাখিস না। আমার তো মা নেই। তোকে মাঝে মধ্যে মামা বলেই ডাকি। এই সুযোগটা কেনার সামর্থ্য আমার নেই। তুই বিনামূল্যে দিয়ে রেখেছিস। তার বদলে কি দিতে পেরেছি তোকে? অন্তু সহ্য করতে পারল না। বুকের ভার বাদ মানবে না বেশিক্ষণ। চোখ বুজে অনুরোধ করার মতো করে বলে উঠল, চুপ করো আব্বু, চুপ করো। আব্বুর দিকে তাকিয়ে অন্তিকের কথা মনে পড়ে মুখ মলিন হতে গিয়েও হলো না। যারা কম হাসে তাদের হঠাৎ হাসি মিলিয়ে দেওয়ার সাহস অন্তুর নেই, বিশেষ করে আব্বুর। হুট করে আব্বুর উরুতে মাথা রেখে শুয়ে পড়ল। এভাবে ছোটবেলায় সে আব্বুর উরুতে মাথা রেখে পড়া শিখত আব্বুর কাছে। ওভাবে ঘুমিয়ে গেলে আমজাদ সাহেব আবার ডেকে তুলতেন জোর করে খাওয়ানোর জন্য। নিষ্ঠুর লাগতো তখন আব্বুকে। কাঁচা ঘুম ভাঙিয়ে ভাত খাইয়ে দেওয়া, সকালে টেনে তুলে স্কুলে নিয়ে যাওয়া। অন্তু রাস্তাটা কোনোদিন আব্বুর হাত জড়িয়ে ধরে পার হয়নি। একটা আঙুলের মাথা ধরত। পুরো হাত ধরলে সে আব্বুর ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়বে, নিজের ওপর আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। অথচ আব্বুর হাতের আঙুল ধরা ছাড়া রাস্তা পার হতে জানে না সে। আমজাদ সাহেব অন্তুর উস্কো খুস্কো চুলে আলতো করে হাত রেখে বললেন, চল, খেয়ে নিই। তোর মা আজ বাড়ি ছাড়া করবে আমাদের। হঠাৎ করে নিজের জীবনে আব্বু সত্তাটা সমস্তটুকু উপস্থিতি যেন বুকের ভেতর এক থলে তরল আবেগ হয়ে জমেছে। ভার অনুভূত হচ্ছে বুকের ওপর সেই তরল।
চোখ ফিরিয়ে নিল। বই খাতা গোছাতে গোছাতে আনমনে নিজের স্বভাবসুলভ দৃঢ় গলায় বলল, আব্বু শোনো, তুমি আবার কোনোদিন আমায় একা রেখে চলে যেও না যেন। বুঝলে, আমি কিন্তু রাস্তাটা পার হতে শিখিনি এখনো। তুমি না জোর করলে খেতে যাওয়ার অভ্যাসটা হয়নি এখনো। আরো অনেক সমস্যা। আমজাদ সাহেব যেন কেমন করে হাসলেন। শিখে যাবে সব। মানুষ অভিযোজন ক্ষমতা সম্পন্ন প্রাণী অন্তু। সামাজিক কোনো মানুষকে জঙ্গলে ফেলে আসলে সে চার পায়ে চলতে অবধি শিখে যায় বেঁচে থাকার তাগিদে। অন্তু দিশেহারা হয়ে তাকায়। অস্পষ্ট ডাকে, আব্বু। থেমে আবার ডাকে, তোমার যাওয়ার হলে আমায় সঙ্গে নেবে প্লিজ। আমি আত্মনির্ভরশীল, কিন্তু তোমার আঙুলের ডগা আঁকড়ে ধরে যে অংশ দিয়ে, ওইটুকু তো ফাঁকা। তোমার আঙুলটাকে সর্বক্ষণ খুব দরকার আমার। অন্তুর কণ্ঠে শাসনের স্বর, অথচ গলাটা গুলিয়ে আসছে। থরথরিয়ে কাঁপছে ঠোঁট দুটো। একসময় একবার থুতনিটা ভেঙে এলে অন্তু অন্যদিকে ফেরে। আমজাদ সাহেব প্রাণ ভরে মুচকি হাসলেন। হাই স্কুলের প্রবীণ প্রিন্সিপাল একবার বলেছিলেন, বুঝলে আমজাদ, অন্তু হলো তোমার ফটো স্ট্যান্ড কপি, কিন্তু বোধহয় মেশিনের গড়বড়ে ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছে। অন্তুরা জানে না, বাপেরা অন্তুর মতোই, মুখ ফোটে না তাদের। কেউ চিরকাল থাকে না অন্তু। যিনি থাকবেন তিনি তোর রব। আমি কেবল মাধ্যম একটা। আর তুই আমার আমানত। এই ক্ষণস্থায়ী সাক্ষাৎ এত মায়া লাগাতে নেই অন্তু। মায়া মূর্খদের দেহে পরজীবীর মতো বাস করে, শুষে শুষে খেয়ে ফেলে তাদের জীবনের রসকে। তুই তা নিজের ভেতরে রাখবি না। অন্তু নিজের ওপর বিরক্তিতে নাক মুখ কুঁচকে গলা শক্ত করে বলল, আব্বু, হুট করে এত বুকে হাহাকার লাগছে কেন বলো তো? আমজাদ সাহেব হেসে হাত নেড়ে ইশারা করলেন, এদিকে আয়। অন্তু মেঝেতে বসে আব্বুর উড়োতে মাথা ঠেকায়। কখনো এভাবে প্রকাশ করা হয়নি এসব। আজ ঠেকানো দায় হচ্ছে। অন্তুর মাথায় হাত রাখলেন তিনি। আমি আছি। যতদিন আছি আমি আছি। আমি না থাকার কালে যা আসবে তোর ওপর, তার দায় আমায় দিস না। সাধারণত এক মানুষ হয়ে এত ওজন বয়ে নিতে পারবো না আমি। অন্তু মুখ তুলল। তিনি হাতটা শক্ত করে চেপে ধরলেন অন্তুর। যেন অদম্য এক সাহস তিনি অন্তুর ভেতরে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। আমি থাকবো না চিরকাল, কিন্তু তোকে নিজের জীবন দশা কাটিয়ে তবে রবের কাছে ফিরতে হবে। জীবন একটা চক্র, জীবন একটা রণক্ষেত্র। সেখানে তোর হাতিয়ার হলো আত্মবিশ্বাস, আর ঢাল তোর ধৈর্য। এই দুটোকে সবসময় শান দিয়ে পিঠে সজ্জিত করে রাখবি। মনে রাখবি, ধৈর্য নামক ঢালটা যেন বেশ পুরু হয়, ছোটখাটো আঘাতে তার কণাগুলো ছিটকে না যায়। যে পথে পা বাড়াতে চলেছিস, এই সমাজ তোকে ভালো রাখবে না অন্তু। ভালো থাকাটা ঠিক আমারও পছন্দ নয়। কারণ যেখানে এই জগৎ সংসারে ভালো থাকার একমাত্র অপশন হলো অন্যায়ভাবে জীবনযাপন, সেখানে ন্যায়কে অবলম্বন করে ভালো থাকতে চাওয়া বোকামি আমি করিনি। তাই তোকেও আর বাধা দেয়নি এই দুর্গম পথে এগিয়ে যাওয়া থেকে। আমজাদ সাহেব হাঁটতে হাঁটতে বললেন, সবসময় মনে রাখবি, যা ঘটছে তা ভয়ঙ্কর নয়, কারণ তা তোর সামনে রয়েছে। সেই অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা মোকাবেলা করতে পারবি তুই। কিন্তু ভবিষ্যতে যা ঘটবে তা সম্বন্ধে তোর কিঞ্চিত ধারণা নেই। সুতরাং সেটা হলো বেখবরে উঠে আসা তাণ্ডবপূর্ণ ঝড়, যার পূর্বাভাস বা সচেতনতা নেই তোর কাছে। আর যা সম্বন্ধে জানিস না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না। তাই সেটা ভয়ানক। অর্থাৎ ভবিষ্যতে যা আসছে তার তুলনায় সামনে থাকা বিপদগুলো খুবই নগণ্য, দুর্বল এক ফাঁড়া মাত্র। ভবিষ্যতে অজানা বিপদের চেয়ে এটা দুর্বল। আর এই দুর্বল বিপদের চেয়ে তুই বহুগুণ শক্তিশালী, বহুগুণ। অন্তু আজ অবধিও কোনোদিন আব্বুকে ছাড়া কোনো ছোটখাটো পরীক্ষাও দিতে যায়নি। তিনি স্যান্ডেল খুঁজে পেলেন না। পরে দেখলেন অন্তু তা পরিষ্কার করছে একটা কাপড় ঘেঁষে। গম্ভীর হলেন আমজাদ সাহেব, তোকে নিষেধ করেছি না এসব করতে? স্যান্ডেল পায়ের জিনিস, তা আবার ঘষে মেজে পরিষ্কার করার কি আছে? সুফিয়ানা ভালো না। তুই আর কোনোদিন স্যান্ডেল পরিষ্কার করবি না। অন্তু পাত্তাই দিল না। রাস্তার ধারে দাঁড়িয়ে বরাবরের মতো আব্বুর আঙুলের ডগাটা তার তর্জনী আঙুল দিয়ে জড়িয়ে ধরেছিল অন্তু। ভার্সিটির বুকে কম্পন বাড়ল। না জানি কোন দিক থেকে জয় আমির এসে দাঁড়াই। আমজাদ সাহেব ফাইলটা অন্তুর হাতে ধরিয়ে দিয়ে কিছুক্ষণ উপদেশ দিলেন, যেন অন্তু কিন্ডারগার্টেনের শিক্ষার্থী এবং সে যাচ্ছে পরীক্ষা দিতে। তাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছেন আমজাদ সাহেব। অন্তু হাসল। আমজাদ সাহেব পকেট থেকে ১০০ টাকার একটা নোট বের করে বললেন, আবার নিতে আসতে হবে নাকি, নাকি চলে যেতে পারবি? অন্তু ঘাড় নাড়ল। আসতে হবে না, আমি চলে যাব। যতক্ষণ অন্তু বিল্ডিং এর ভেতরে ঢুকে বারান্দা পার হলো, ততক্ষণ অপলক চেয়ে রইলেন আমজাদ সাহেব। অন্তু আড়াল হলে
অল্প সিক্ত চোখটা ওপরের দিকে তুলে ভেজা ভাবটা শুকনো করার চেষ্টা করলেন। আজ অন্তু দ্বিতীয় বর্ষের ফাইনাল দিতে ঢুকছে। কদিন পরে এলএলবির চূড়ান্ত পরীক্ষা বসবে। তখন এভাবে গিয়ে চাতক পাখির মতো চেয়ে থাকবেন তিনি অন্তু বের হবার অপেক্ষায়। কদিন বাদে মাস্টার মশাই থেকে তিনি অ্যাডভোকেট মেহজাবিন আরমিন অন্তুর বাবা হতে যাচ্ছেন। বুকটা ভরে উঠল, চোখ জ্বালা করতে লাগলো খুব। অন্তুটা বড় হয়ে গেল। এই তো কদিন আগে হাত ধরে স্কুল ড্রেস পরে মাথায় 2 ঝুঁটি করে স্কুলে যেত অন্তু। আমজাদ সাহেব চোখ ফেরালেন, আস্তে করে হেঁটে বেরিয়ে এলেন ভার্সিটির ফটক পেরিয়ে। পরীক্ষা শেষ না করতেই পিয়ন এলো হলে। অন্তু তখন হিমশিম খাচ্ছে লেখা শেষ করতে। অল্প সময় বাকি, লেখা অনেক। তারই মাঝে পিয়ন জানালো মনোয়ারা রেহমান নিজের কক্ষে ডেকে পাঠিয়েছেন আরমিনকে। মনোয়ারা রেহমান চেয়ারে হেলান দিয়ে চোখ বুজেছিলেন। অন্তু অনুমতি চাইলে চোখ মিলে বললেন, এসো। অন্তু চেয়ারে বসলো। মনোয়ারা চোখে চশমা আঁটলেন। অন্তুকে দেখলেন দুবার, পরে বললেন, বুঝতে পারছো তো কেন ডেকেছি? জি, বুঝতে পেরেছি। জয় আর তোমার সম্পর্ক কতদিনের? অন্তুর মস্তিষ্ক হুটহাট বিষয়টা ধরতে পারল না। কয়েক সেকেন্ড পর হুট করে কথাটা বোধগম্য হতে কপাল টান করল। কেন যেন মনে হলো ম্যাম ওকে ভরকাতে বলছেন কথাটা। অন্তু বলল, আমাদের কোনো সম্পর্ক নেই ম্যাম। হুম, নেই। ছিল তো, সেটা কতদিনের ছিল? মনোয়ারা আশা করেছিলেন অন্তু থতমত খাবে, অবাক হবে, অথবা লজ্জা পাবে, নয়তো উত্তেজিত হয়ে উঠবে। অথচ ওনাকে অবাক করে অন্তু শান্ত চোখে চেয়ে জিজ্ঞেস করল, এ কথা কোথা থেকে শুনেছেন? সম্পর্ক ছিল কিনা সেটা বলো। থাকলে কতদিনের সম্পর্ক ছিল? কঠিন হতে চাইলেন মনোয়ারা রেহমান। অন্তু নির্বাক স্বরে বলল, আমি এবং জয়, এ দুটো শব্দের সাথে সম্পর্ক শব্দটা মাত্রা অতিরিক্ত বেমানান। ম্যাম, কথাটা আপনি হয় আমাকে ডিস্ট্র্যাক্ট করতে বলেছেন, অথবা যদি কারো কাছে শুনে থাকেন তবে সেটা গুজব ছিল। বাস্তবতা একেবারেই ভিন্ন। মনোয়ারা কপাল জড়ালেন। মেয়ে এতটা নির্লিপ্ত, স্পষ্টভাষী আর তীক্ষ্ণ বুদ্ধিধার। কে বলেছে এই কথা ম্যাম? মনোয়ারা অন্তুর কথায় অগ্রাহ্য করে বললেন, নিকাবটা খোলো। অন্তু খুলল। মনোয়ারা কয়েক সেকেন্ড যাবৎ খুঁটিয়ে দেখলেন, চোখ ফিরিয়ে বললেন, এসবের মাঝে ফাঁসলে কি করে মেয়ে? অন্তু শ্বাস নিল একটা, ঠোঁট কামড়ে বলল, জানি না ম্যাম। কিভাবে কোথা থেকে জলের প্রবাহ কোথায় গড়াচ্ছে বুঝতে পারছি না। মনোয়ারা এতক্ষণে সম্পূর্ণ মনোযোগ অন্তুর উপরে নিক্ষেপ করলেন। হাত দুটো একত্রে করে টেবিলের কোণয় ঠেকিয়ে জানালেন, জয় পাগল। পাগল না ঠিক, তাণ্ডব। পাগলরা তো মানুষ নিয়ে খেলতে জানে না, মজাও পায় না তা করে। কিন্তু জয় ক্ষুধার্ত পশুর মতো, হিতাহিত জ্ঞান শূন্য। কি করেছিলে? ওকে অপমান করেছিলে? এতটা বিদ্রোহ হওয়া শরীরের পক্ষে ক্ষতিকর, বুঝলে? ভার্সিটিতে র্যাগিং খায়নি কে? তবুও মুখ বুজে থাকে কেন? এ ব্যাপারে আগে শোনোনি কোনোদিন? শুনেছি তো অনেক কিছুই, তবে তা আমার ভেতরে সহনশীলতা আনেনি, বরং ক্ষিপ্ত করেছে। মনোয়ারা অস্পষ্ট দীর্ঘশ্বাস ফেললেন। সমাজটা ক্ষমতার, আর ক্ষমতা সব জয়দের। তুমি একটা সাধারণ মেয়ে এত প্রতিরোধ করবে? তোমার অত মূল্যবান সম্মানকে জয় সাবানের মতো পানিতে ভিজিয়ে ঘেঁষে ঘেঁষে একটু করে ক্ষয় করবে। প্রতিদিন পানিতে ভেজাবে, ফেনা উঠবে, তোমার সম্মান ক্ষয়ে ধুয়ে যাবে পানির সাথে। কারণ জয় বাঁধনহারা, বেপরোয়া। অন্তুর ভেতরটা অস্থির হলো, তবুও অটল হয়ে বসে রইল। মনোয়ারা বললেন, ধৈর্যের এত ঘাটতি তোমার মতো বুদ্ধিমতী মেয়ের সাথে মানাচ্ছে না মেয়ে। এই যে শীতল, কঠোর, কেয়ারলেস ভাবটা, এটার আসল প্রয়োজন ছিল জয়ের সামনে। এর জন্য ক্ষতিগ্রস্ত হবে তুমি। দৃঢ় হলো অন্তুর কণ্ঠস্বর। ম্যাম, নিজের সামনে নিজের আত্মমর্যাদাকে এক কোপে বলি হতে দেখেও ধৈর্য ধারণ করার মতো পুরো ধৈর্য নেই আমার। তার ফলে ক্ষতি আমার হবে, এও জানি, এবং তার মঞ্জুর। আমার ধৈর্যের প্রাচীর এইসব ক্ষেত্রে খুব পাতলা, মসৃণ। নিজের অজান্তে তা চিরে প্রতিরোধ বেরিয়ে আসে। জানি এটা বোকামি, তবে এই বোকামিকে এড়ানোর মতো মোটা চামড়া আমার নেই। মনোয়ারা অদ্ভুত হাসলেন। আমাদের সমাজে ক্ষমতাবানদের দুটো ধরন আছে আরমিন। কেউ কেউ ক্ষমতার জোরে তৎক্ষণাৎ থাবা দিয়ে ধরে, আর কেউ ছাই হাতে মাখিয়ে নিয়ে আস্তে আস্তে যত্ন করে ধরে। তবে ভয়ানক দ্বিতীয়টা, ছাই দিয়ে মাছ ধরলে আর ছুটতে পারে না, জানো তো? জয় খুব জেদি। তোমার অপমানগুলো কতটা বাজেভাবে পুষে রেখেছে ভেতরে তা জানা নেই আমার। ওর চিন্তাধারা আর সবার মতো না। ও বহু পুরনো জিনিস পুষে রেখে খুব জঘন্যভাবে তা কার্যা চুকিয়ে নেয়। জয় তা করবে বলছেন? জয় জ্বলন্ত। কিন্তু জানো, আগুনের চেয়ে পানি বেশি মারাত্মক। পানির ছিটায় আগুনকে নেভাতে মুহূর্তও সময় লাগে না।
যেখানে আগুনের পানিকে বাষ্প করে খুব সামান্য পরিমাণ অবস্থার পরিবর্তন করতে অনেকটা সময় এবং একই সঙ্গে বাহ্যিক তাপ প্রয়োগের প্রয়োজন পড়ে। অন্তু যেন কিছু বুঝল। ম্যাম বুঝি পানির হদিশ দিলেন, যার থেকে অন্তুর অতি সাবধানতা দরকার। মনোয়ারা বললেন, জয় যখন অনার্স প্রথম বর্ষে ভর্তি হলো, এক ছাত্রনেতার সাথে ঝামেলা হয়েছিল। ছেলেটা জয়কে লেস কাটা বেজন্মা বলেছিল। জয় হেসেছিল সেই দিন। ২ বছর পর সে ছাত্রনেতা বেরিয়ে গেল অনার্স শেষ করে। ততদিনে জয়ের একটা পাকাপোক্ত খুঁটি গেড়ে ফেলেছিল ছাত্র সংগঠনে। এরই মাঝে হামদা সাধারণ ছাত্রকর্মী থেকে ক্রমান্বয়ে পদোন্নতি পেল। এরই মাঝে এমন বহুত কর্মকাণ্ড দুজনে করে ফেলেছে, যাতে করে দুজন আলোচনায় এসেছিল। মানুষ ওদের চিনেছিল। ওরা লেগে গেল গণসেবায়। ধীরে ধীরে নেতৃত্ব ছড়ালো দুজনের। লোকজনের মনোযোগ পেয়ে গেল হামজা। ছাত্ররা দিন দিন জয়ের পেছনে স্রোতের বিপরীতে ছুটে আসা পিঁপড়ের মতো ভিড় করতে শুরু করলো। সে বছর সেই ছাত্রনেতার বোন ভর্তি হলো ভার্সিটিতে। রাতের বেলায় গার্লস হোস্টেলের দেওয়াল টপকে রুমে গেল জয়ের পার্টির দুটো ছেলে। মেয়েকে নোংরা একটা স্পর্শ করেছিল। ভিডিও বানিয়েছিল সেটার। সেটা পরদিন পুরো ভার্সিটি দেখলো। ছেলে দুটোর মুখ চেনা গেল না। সেই ছাত্রনেতা এলো। জয় সামান্য হেসে বলেছিল, ভাই, আপনি যে কারণে আমাকে বেজন্মা, জারজ, লেসকাটা বলেছিলেন, সেই কারণটা যথেষ্ট ছিল না এই নামগুলো ধারণ করার জন্য। এই জন্য এই গালিগুলো আমার উপরে জায়েজ হওয়ার মতো ঘটনা ঘটিয়ে দিলাম। আমি জানা তা বলে গালি দিয়ে আপনি মিথ্যাবাদী বা পাপী হবেন কেন? আমার বাপ মা নেই, কিন্তু জন্ম তো আমার অবৈধভাবে দেয়নি। কিন্তু আপনি বকলেন তা বলে। তাতে হয় আমার নিজেকে প্রমাণ করতে হতো যে আমি অবৈধ না, অথবা অবৈধদের মতো কাজ করিয়ে প্রমাণ করতে হতো যে আপনি ঠিকই বলেছেন। আপনি যা বলেছেন তাই কায়েম হোক। আমি তো আপনার গালাগালির জন্য নিজেকে উপযুক্ত করে নিলাম। তারপরের দিন সেই মেয়ে আত্মহত্যা করলো। মনোয়ারা অদ্ভুতভাবে হাসতেন এ পর্যায়ে। আমরা যে বিষয়টাকে সিম্পলি চিন্তা করি, ও সেটাকে জটিলভাবে কঠিনভাবে সাজায়। ও রাজনীতিতে এসে বহুবার বহুতভাবে জখম হয়েছে। এই জয় আমির একটা ছেলে নয়, একটা ধ্বংসাত্মক সত্তা। সে মার খেয়েছে, শরীরে সেসবের গর্ত রয়ে গেছে। আর কি কি হয়েছে ওর সঙ্গে তা জানার উপায় নেই। ও নিজেকে প্রকাশ করে না, ব্যাপক সমালোচিত হয়েছে। কিন্তু কেউ ওকে এড়াতে পারেনি। অন্তু কেমন যেন হাসলো। আমার মনে হচ্ছে আপনিও এড়াতে পারেননি। খুব আগ্রহ ভরে ব্যাখ্যা করছেন লোকটার নোংরামি। তোমাকে জানাচ্ছি, সবশেষে জয়ের কর্মকাণ্ড আসলে জারজ সন্তানদের মতোই। ওর জিদ ওকে এই পদ দিয়েছে, পাওয়ার দিয়েছে। আবার দিন শেষে দুই ভাইয়ের নিখুঁত চতুরতা জনগণের কাছে ওদের সব কুকর্ম ছাপিয়ে নেতা করে তুলেছে। আমাদের দেশের লোকজন খুব ভুক্তভোগী। তারা অল্প একটু সুবিধা পেলেই যে কারো যে কোনো রকমের নোংরামি ভুলে তাকে সালাম ঠুকতে শুরু করে। সমাজবিজ্ঞানের অধ্যাপক হিসাবে সমাজ সম্বন্ধে এই এতটুকু ধারণা স্পষ্ট। অন্তু যেন চেয়ারের সাথে মিশে যাচ্ছিল। জয়কে এতদিন বখাটে মনে হয়েছে, হাম বড়া লেগেছে, কিন্তু এরকম নিকৃষ্ট কুলসিত জেদের অধিকারী মনে হয়নি। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎই একটা ডাক শুনে থামলো। আব্বুকে দেখে বুকের ভেতরটা স্যাঁত করে উঠল। যদি কখনো খারাপ সম্মানহানিকর কিছু হয় ওর সাথে, এই মানুষটা সহ্য করতে পারবে? পারবে না। তখন অন্তু কি করবে? শরীরটা ঝাঁকুনি দিয়ে উঠল অন্তুর। আমজাদ সাহেব ভুরু কুঁচকে এগিয়ে এলেন। এই জগতে আসিস তুই? অন্তু হাসার চেষ্টা করলো। তুমি এসেছো নিতে? চলে যেতাম আমি। হাঁটতে হাঁটতে গম্ভীর হলেন আমজাদ সাহেব। সে কখন থেকে এসে দাঁড়িয়ে আছি। পিয়ন যদি না জানাতো প্রফেসর ডেকেছেন তোকে, আমি তো চলেই যেতাম। কিন্তু খেয়াল করলো আব্বু খুব ঘামছে। শীতের দুপুরের রোদ কড়া নয় মোটেই। তার মাঝেও মুখটা সিক্ত লাগছে। অন্তু বলল, আব্বু, সোয়েটারটা খোলো। কেন? দরকার নেই। খুলতে বললাম খোলো। আমি দাঁড়াই। খোলো ওটা তুমি। খোলো। কাল রাতে বোধহয় প্রেশারের ওষুধ খাওনি, তাই না? কোথায় গেছিলে এখন? কড়া অন্তুর কণ্ঠস্বর। আমজাদ সাহেব সোয়েটার খুললেন। অন্তু তা নিয়ে নিজের কোণে বাঁধিয়ে রেখে বলল, কোথায় গেছিলে? বলনি কিন্তু এখনো। আস্তে করে বললেন আমজাদ সাহেব, মুস্তাকিনের সাথে দেখা করে এলাম। তুমি তোমার পেরেশানি থেকে আমায় দূরে রাখতে চেয়ে কি প্রমাণ করতে চাও? যে আমি তোমার বাড়ির কদিনের অতিথি? তোমার দুঃখ কষ্টের কথা জানানো উচিত নয় আমায়? কোনো মতো উপর উপর হাসি মুখে ফর্মালিটি দেখিয়ে বিদায় দিয়ে দিলেই মিটে যাবে এমন কিছু? পাগলি খেপে গেছে। আমজাদ সাহেব হাসলেন। রিকশায় উঠে অন্তু আর একটা কথা বলল না। অথচ যতক্ষণ ওনার সাথে অন্তু বাইরে থাকে ২ বছরের শিশু হয়ে যায়। এটা কি আব্বু? ওটা কি আব্বু? এখানে কি হয়েছে? এটা কেন হয়েছে? দেখো কি হচ্ছে? এই সেই সব প্রশ্নের ভিড়ে টিকে থাকা মুশকিল হয় আমজাদ সাহেবের। রিকশার হুড তুলে দিলেন।
রোদ মুখে লাগছিল। আনমনেই বললেন, পেরেশানি ছাড়া জীবন চলার উপায় নেই, এই তো লেগেই আছে। সেই সব যদি পিড়ি পেতে তোর কাছে বলতে বসি, তারপর নিজের ঝামেলাও তোকে জড়িয়ে ফেলি, বাপ হিসেবে যে ছোটলোকিটা প্রকাশ পাবে আমার মধ্যে, তার দায় কি তুই নিবি? এসব কথা তোর কানে কেন দেব আমি? এমনিই তো সারাদিন নিজের চেয়ে বেশি সংসারের চিন্তায় লেগে আছিস। বলেছি তোর কাজ শুধু পড়ালেখা করা। সংসারের চিন্তা করার ইচ্ছে থাকলে পরের বাড়ি পাঠিয়ে দেই। সংসারের টানাপোড়েন ঘাড়ে তুলে দেবার হলে বাড়িতে রাখবো কেন তোকে? গম্ভীর স্বরে বলা কথাগুলোকে উপেক্ষা করে বলল অন্তু, তুমি তোমার লেকচার থামাও আব্বু। এটা তোমার ক্লাসরুম, অথবা আমি তোমার ছাত্রী নই। বলবে না বলবে না, আমিও জানার জন্য মরে যাচ্ছি না। কথা শেষ করে দুজন দুজনের দিকে শক্ত চোখে তাকালো একবার। অন্তুর মতে বিকেল হলো দিনের সুন্দরতম সুন্দর। সিঁড়ির নিচে পাটি বিছিয়ে পড়তে বসেছিল সে। রাবিয়া পাশে বসে চাউল খুঁটছিলেন। মার্জিয়া ধীর পায়ে এসে একবার কাপড় চোপড় নিয়ে গেছে। রাবিয়া বলতে চেয়েও চুপ রইলেন, এই অসময়ে গোসল করো না। পাশে আবার খিটখিট করে উঠবে মার্জিয়া। রাবেয়া অন্তুকে পেলে কোনো সময় চুপ থাকে না। বোকা বোকা কথা বলে অন্তুর কাছে কড়া কথা শোনা, অথবা নিজের অতীতের গল্প শোনানো, নয়তো হাসি মজা করেন। আজ চুপচাপ আনমনে চাউল খুঁটছেন। অন্তু বই রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে, চিন্তায় আছো নাকি? কেমন করে যেন একবার তাকিয়ে আবার চোখ নামালেন রাবেয়া। অন্তু ভুরু কুঁচকালেন। কাহিনী কি? চুপ করে আছো কেন? কি হয়েছে আম্মা? রাবেয়া নিচু স্বরে বললেন, ওই হারামি কাল রাতে বাড়ি আসেনি। কি যে করতাছে কোথায়, আল্লাহ মাবুদ জানে। আমার আর ভাল লাগে না এইসব। বাড়ি আসেনি রাতে? আব্বু জানে? চুপ কর, আস্তে কথা কইতে পারুস না, মেয়ে মানুষ। এদিক ওদিক তাকালেন রাবেয়া আতঙ্কিত চোখে। না পারি না, কোনো পাপ তো করিনি যে লুকাতে বিড়বিড় করতে হবে। গত রাতে বাড়ি আসেনি, আবার রাত আসতে যাচ্ছে। তুমি আব্বু বা আমায় জানানোর প্রয়োজন মনে করনি? মার্জিয়ার ঘরে ঢুকে দম আটকে এলো অন্তুর। জানালা দরজা কিছুই খোলেনি। শরীর ভালো যাচ্ছে না মার্জিয়ার। মার্জিয়া খুব সুফি মেয়ে। ঘরবাড়ি সবসময় ঝকঝক করে তার বদৌলতে। আজ পুরো ঘর একটা পরিত্যক্ত গুদামের চেয়ে কম লাগছে না। বাথরুম থেকে আওয়াজ পেল মার্জিয়া। দৌড়ে গেল। বেসিনের ওপর ঝুঁকে হরহর করে বমি করছে মার্জিয়া। অন্তু দ্রুত বাহু চেপে ধরল মার্জিয়ার। কোনো মতো ধরে এনে বিছানায় শোয়ালো ওকে অন্তু। পাশে বসে বালিশ ঠিক করে দিয়ে লাইট জ্বালালো ঘরের। চারিদিকে বন জঙ্গলের মতো হয়ে আছে। অন্তু মাসেও একবার এ ঘরে ঢোকে না। চারিদিকের হাল দেখে অবাক হলো। মার্জিয়ার কপালে হাত চেপে বলল, কি হয়েছে আপনার? এত শরীর খারাপ কিছু বলেননি তো। নিজেকে কি ভাবেন আপনি? আর আমাদেরই বা কি ভাবেন? আমরা কি আপনাকে খেয়ে ফেলার ওত পেতে আছি? এমন মনে হয়? আপনার সাথে শত্রুতা করে ২-৪ পয়সা পেলেও তা না হয় ভেবে দেখতাম আপনার সাথে শত্রুতা বজায় রাখার। মার্জিয়া চুপচাপ চেয়ে রইল। মার্জিয়ার কাছে এমন নমনীয়তা আশা করা যায় না। আস্তে আস্তে তার চোখ ভিজে গলা ভিজে এলো। ও গতকাল বাড়ি থেকে বের হয়েছে। এখন পর্যন্ত খবর নেই। ফোন বন্ধ। অন্তর্চল শক্ত হলো। তা কাকে বলেছেন? চেনেন আমাকে? আমার বাপ মা এই বাড়িতেই থাকে, পাশের ঘরে থাকে। তা জানেন আপনি? এসব পার্সোনাল কথা আমাদের অচেনাদের কাছে বলবেন না ভাবি। ক্ষতি করে বসলে তো উঠে আসবে না। গোপন কথা গোপন রাখুন। ভারী পা ফেলে বেরিয়ে এলো অন্তু ঘর থেকে। বোরকা পরে বেরিয়ে যাওয়ার সময় রাবেয়া হাই হাই করে উঠলেন। কোথায় যাচ্ছিস তুই? অন্তু, এই অন্তু! অন্তু সোজা হেঁটে দরজার কাছে গিয়ে বলল, ডাকাতি করতে যাবে সঙ্গে? সাহস নেই অত তোমার, আমিই বরং যাই। রাবেয়া দীর্ঘশ্বাস ফেললেন। অন্তুটা ভীষণ গম্ভীর। রাগ ও মেজাজ ভীষণ তিরিক্ষ। তিনি ভেবেছিলেন অন্তিক আজকের মধ্যে ফিরে আসবে। জানানোর দরকার নেই কাউকে। অন্তুকে বললে তা তৎক্ষণাৎ আমজাদ সাহেবের কানে যাবে। একটা তামাশা হবে। খানিক বাদে অন্তু কঠিন মুখে একইভাবে ফিরে এলো। রাবেয়ার কোনো কথার জবাব দিল না। সোজা মার্জিয়ার রুমে গেল। পেছন পেছন দৌড়ে এলেন রাবেয়া। অন্তু মার্জিয়ার হাতে প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বাথরুম অবধি এগিয়ে দিয়ে বলল, যান, টেস্ট করে আসুন। মুখের দিকে চেয়ে থেকে সময় নষ্ট করবেন না। দ্রুত যান। রাবেয়া অবাক হলো। অন্তু প্রেগনেন্সি কিট কিনতে গিয়েছিল? বললেন, আমি তো কিছুই বুঝিনি মার্জিয়া। তা শিওর হলে তো আবার পরীক্ষা করার মতো উদ্ভট ছক জাগতো না আমার আম্মু। রাবেয়া চুপ রইলেন। একটু পর আবার নিজেই বিড়বিড় করলেন, অন্তি কোনোদিনও বাইরে রাত কাটায় না অন্তু। আমার ভাল লাগতেছে না। কই গেছে? সন্ধ্যা লাগতে যাচ্ছে, এখনো আসলো না। অন্তু এবার তাকালো তার সরলা মায়ের মুখ পানে। তাকে ভীষণ ভয় পান রাবেয়া। অন্তু চোখে আশ্বস্ত করল, কিছু হয়নি, শান্ত হও। এই যে তোমরা যে ভিডিও দেখছো, কোনো লাইক কমেন্ট শেয়ার নাই,
আমি তো বুঝতে পারছি না তোমরা আসলে ভিডিও দেখে মজা পাচ্ছ কিনা। লাইক, কমেন্ট, শেয়ার না করলে বুঝবো কি করে বলো? এরকম যদি রেসপন্স যদি না করো, তাহলে সামনে হয়তো আমি অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা ছাড়া বন্ধ করে দেব। আর অবরুদ্ধ নিশীথ উপন্যাসটার বদলে হয়তো আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ১, দ্য সাইলেন্ট ম্যানর অথবা তোমার মনে করো হৃদমায়ার প্রেমগাথা এই উপন্যাসটা শুরু করব। অবরুদ্ধ নিশীথ উপন্যাসটা টোটালি বন্ধ করে দেব ছাড়া, যদি তোমরা এভাবে রেসপন্স না করো। আমি যদি বুঝতেই না পারি তোমরা পছন্দ করছো কিনা, তাহলে শুধু কেন ছাড়বো বলো? যাই হোক, কমেন্ট করে জানাও তোমরা কি চাচ্ছ। আল্লাহ হাফেজ।